মিহাল ও তানজিনার ডিভোর্স কনফার্ম হয়ে গেছে। উকিলের সামনে সব দেনা পাওনা মিটিয়ে ফেলা হয়েছে। আজ থেকে ওরা দুজনে যে যার রাস্তায়। এক ভালোবাসাহীন বাধ্যবাধকতার সম্পর্ক এখানেই ইতি ঘটল। কেটে গেছে 1 মাস। ওদের ক্লাস শুরু হবার এর মধ্যে অনেক কিছু হয়েছে। নাদিয়া ও শাফকাত ক্যালিফোর্নিয়াতে তাদের নতুন ভাড়া করা ফ্ল্যাটে চলে গেছে। তাওহিদ ও আশফি ইউনিভার্সিটির হোস্টেলে উঠেছে ক্যালিফোর্নিয়াতে। এখন বাংলোর 6টার রুমে থাকে রাফি ও ইয়ানা, রিজভি ও তাইজুল, অর্ক ও রনক, লীরা ও ফাইজা, জারিনতুল এবং মিহাল এক রুমে একা। যেদিন ডিভোর্স কনফার্ম হওয়ার খবর মিহাল সবাইকে জানায়, সেদিন ইয়ানা মিহালকে দোষারোপ করা শুরু করে। ফ্ল্যাশব্যাক। সাপ্তাহিক ছুটির দিন রাত 10টার সময় সবাই ডাইনিংয়ে এসেছে রাতের খাবার খাওয়ার জন্য। সকালের ব্রেকফাস্ট ও রাতের ডিনার ওরা নিজেরা রান্না করেই খায়। সবাই টুকটাক সাহায্য করে রান্না করে। রাতের খাবার খাওয়া শুরু করার ঠিক আগ মুহূর্তে মিহালের কাছে ভিডিও কল আসে বাংলাদেশ থেকে। ভিডিও কলের ওপাশের মিহালের পরিবার, তানজিনার পরিবার ও উকিল আছে। ড্রয়িং রুমে সোফায় বসে মিহাল ভিডিও কল অ্যাটেন্ড করে, আর বাকিরা এসে দেখে মিহাল কারোর সাথে কথা বলেছে। তাই তারা কথা শেষ হবার জন্য অপেক্ষা করতে থাকে। উকিলের সামনে বিনা ঝামেলায় সব কিছু মিটমাট করে যে যার মতো চলে যায়, আর মিহাল কল কেটে দেয়। মিহাল কল কেটে সামনে তাকিয়ে দেখে সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে, কারণ তারা কিছুটা হলেও শুনেছে। ছেলেরা আন্দাজ করে ফেলেছে যে ডিভোর্স কনফার্ম হয়েছে, কিন্তু মেয়েরা তো জানে না এই ব্যাপারে, তাই তারা উৎসুক হয়ে তাকিয়ে আছে। এরপর মিহাল সবাইকে বলে তানজিনের সাথে ডিভোর্স হয়ে গেছে। ইয়ানা বাদে সবাই খুশি হয়। তুর তো বিশ্বাস করতে পারছে না কিভাবে কি হলো। ছেলেরা এসে মিহালের কাঁধ চাপড়ে যার যার জায়গায় চলে যায়। ইয়ানা রেগে গিয়ে মিহালকে বলে, ডিভোর্স যেহেতু দিবে তাহলে বিয়ে কেন করেছিলে মিহাল? কেন আমার বান্ধবীকে ডিভোর্সি ট্যাগ দিলে? তুমি তো তানজিনাকে ভালোবাসতে, তাহলে কই গেল তোমার ভালোবাসা? মিহাল শান্ত সুরে ইয়ানার কথা জবাব দেয়, ইয়ানা, তুমি অনেক কিছুই জানো না, কিন্তু তুমি এটা তো জানতে তানজিনা আমাকে এক বিন্দুও ভালোবাসে না। তাও সেদিন যখন আমি তোমাকে কথাগুলো শেয়ার করেছিলাম, তুমি কেন আমাকে বলনি? ইয়ানা রাগে ফুঁসে উঠে বলে, সেদিন বলিনি বলেই তো আজকে আমার এই দিনটা দেখতে হচ্ছে। আমি ভেবেছিলাম তানজিনা একটা ভালো ছেলেকে নিজের লাইফ পার্টনার হিসেবে পাবে, কিন্তু না, সে ছেলে তাকে ডিভোর্সি ট্যাগ দিয়ে ছেড়ে দিল। রাফি এবার মাঝে ফোরন কেটে বলে, একটা ভালো ছেলে কি একটা ভালো মেয়েকে ডিজার্ভ করে না? তুমি তোমার বান্ধবীর দোষগুলো না দেখিয়েই সব কিছু বিচার করছো। তোমার বান্ধবীর দোষগুলো তো আগে শুনে নাও। ইয়ানা ভ্রুকুচকে বলে, তাহলে তোমরাও সব কিছু জানতে, জেনে শুনে এটা হতে দিলে? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। তুমি তোমার বান্ধবীর দিকটা দেখবে। তুমি কেন আমার বান্ধবীর দিকটা দেখবে, তাই না? ইয়ানার কটাক্ষ করে কথাগুলো অর্ক সহ্য করতে না পেরে বলে, যেমনটা তুমি 6 মাস আগে দেখেছিলে, তাই না ইয়ানা? তুমি শুধু তানজিনার কথা চিন্তা করছো। একমাত্র তানজিনাই মনে হয় তোমার ফ্রেন্ড। তোর তো তোমার ফ্রেন্ড না, তাই না? 6 বছর এমনি এমনি কেটে গেল কোনো ফ্রেন্ডশিপ ছাড়া। 6 বছরে কি তুমি তোরকে একবারও নিজের বান্ধবী ভাবতে পারোনি? কেন ভাবতে পারবো না? আমি অবশ্যই তোরকে নিজের বান্ধবী মনে করি। যদি ভাবতে, তাহলে আজকে তুমি রাফিকে এটা নিয়ে খোঁটা দিতে না। এই সব কিছু বাদ দাও। সবার আগে মিহাল এই অডিও রেকর্ডটা অন করো, তাতেই আসল কারণটা বুঝতে পারবে। ওই রেকর্ডিংটা থাকার কারণেই তানজিনার পরিবার খুব শান্তিতে বিষয়টা মেনে নিয়েছে। না হলে প্রথমে তো মিহালকে একেবারে নাস্তানাবুদ করার জন্য উঠে পড়ে লেগেছিল। কথাটা বলে তাচ্ছিলের হাসি হাসে রিজভি। সবার উদ্দেশ্যে রেকর্ডিংটা শোনানোর পর যারা জানতো না তারাও জানতে পারে তানজিনার কাহিনীটা। ইয়ানাও এবার বুঝতে পারে ডিভোর্সের দোষটা মিহালের না, তানজিনার ছিল। কিন্তু ইয়ানার মনে মনে একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে, এই ছিল মিহালের ভালোবাসা? এইটুকুতেই হার মেনে নিল? মিহাল কি পারতো না তানজিনাকে কয়েকদিন ইগনোর করে ওকে ভালোবাসা বোঝাতে, বা অতিরিক্ত কেয়ার করে ভালোবাসা বোঝাতে? রাফি চেয়েছিল ইয়ানাকে আজকে জানিয়ে দিতে তুরের সাথে মিহালের বিয়ের কথা, কিন্তু তুর চোখের ইশারায় রাফিকে আগে মানা করে দেয়। সাথে বাকিদেরও ইশারা বুঝিয়ে দেয় যাতে ইয়ানাকে এ বিষয়ে কিছু না বলে। ফ্ল্যাশব্যাক দেন। মাস্টার্স করতে মূলত 1 বছর লাগে, কিন্তু প্রতিটা সাবজেক্ট ভালো রেজাল্ট করার জন্য একটু আস্তে আস্তে 2 বছর সময় নিয়ে ওরা করবে। অ্যালেক্স ও ম্যাক্স ওরাও তোরদের সাথে আস্তে আস্তে মাস্টার্স করবে, কিন্তু এরিক চাচ্ছে 1 বছর বা 1.5 বছরের মধ্যে মাস্টার্স শেষ করে ফেলতে। ওদের 4 জনের সাথে তুরদের বেশ ভালোই বন্ডিং হয়ে গেছে। কিছুদিন পর তুর, লীরা, রাফি, অর্ক, অ্যালেক্স ও ম্যাক্স ক্যান্টিনের দিকে যাচ্ছিল।
আজকে ওদের ব্রেক টাইমের সময় ইয়ানার ক্লাস আছে, কিন্তু মিহালদের ক্লাস নেই। তোর কিছুটা অন্যমনস্ক ছিল, তাই সামনে যে কিছুটা উঁচু জায়গা আছে সেটা সে খেয়াল করেনি। পড়ে যেতে নিলে অ্যালেক্স তার কোমর পেঁচিয়ে আগলে ধরে। এই দৃশ্যটা মিহাল দেখে ফেলে, কারণ মিহাল তখন সাইড করিডোর দিয়ে আসছিল। অ্যালেক্সও তুর্কে এইভাবে কোমর আগলে ধরাতে মিহালের ভালো লাগেনি। মুখটা থমথমে করে ওদের সবার কাছে যায়। কি ভাবছিলি তোর? সামনে যে কিছুটা উঁচু ছিল দেখতে পাসনি? খেয়াল ছিল না। অ্যালেক্স ওদের কথা বুঝতে না পারলেও একটু বুঝতে পারছে রাফির তুর্কি বেখেয়ালে হাঁটার কারণ জিজ্ঞাসা করছে। না, কিছু তো কারণ আছে। তুই শুধু শুধু অন্যমনস্ক কেন থাকবি? মিয়ালের মুখ এতক্ষণ থমথমে থাকলেও এখন তুরের কি হয়েছে তা জানার জন্য উৎসুক হয়ে চেয়ে আছে। তো দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলে সকালে বাবা মেসেজ করেছিল ফোন করতে, তারপর আমি ফোন করি। নীরার তো আর 1 মাস পর অনার্স 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা, 3য় বর্ষে উঠবে। আমার সার্জারি যে করেছে ডাক্তার ইফতি, সে নীরাকে পছন্দ করেছে। সে বাবার কাছে প্রস্তাব দিয়েছে, কিন্তু বাবা এখনও সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ আমার বিয়ের খবরটা আমার আত্মীয় স্বজন সবাইকে জানানো হয়নি। মামা ও খালারা জানে, কিন্তু আব্বুর চাচাতো ফুপাতো ও মামাতো ভাই বোনেরা জানে না, সাথে এলাকাবাসীও জানে না। এই অবস্থায় বড় মেয়ের বিয়ে ছাড়া মেজো মেয়ের বিয়ে দেওয়াটা সমীচীন মনে করছেন না। সবাই সব বুঝলেও অ্যালেক্স ও ম্যাক্স হ্যাবলার মতো ওদের দিকে তাকিয়ে আছে। মিহাল বলে, আঙ্কেলকে বলে দাও সবাইকে জানিয়ে দিতে যে তোমার বিয়ে হয়েছে বিদেশে যাবার আগে। আগদ কাবিন হয়েছে। এখনই কার সাথে আগদ কাবিন হয়েছে সেটা জানানোর দরকার নেই, কারণ এখনও বিষয়টা পুরোপুরি মিটেনি। ওনাকে এটা বলতে বলো যে যার সাথে বিয়ে হয়েছে সেও তোমার সাথে বিদেশে গেছে। তাহলে মনে হয় নীরার বিয়ে দিতে কোনো ঝামেলা হবে না। কিন্তু অবশ্যই নীরাকে জিজ্ঞাসা করে নেবে নীরা বিয়েতে রাজি কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবাকে বলি। আর ওকে তো এখনই উঠিয়ে নেবে না, শুধু আগদ কাবিন করে রাখবে বলেছে। এতক্ষণ এদের কথাবার্তা কিছুই বুঝতে না পেরে অ্যালেক্স বলে, তোমরা কি বিষয়ে কথা বলছো? তোমরা কি বাংলাতে কথা বলছো? হ্যাঁ ভাই, আমরা বাংলাতে কথা বলছি, আর এটা তোমার না জানলেও হবে, কারণ কোনো গুরুত্বপূর্ণ কথা নয়, ফ্যামিলি বিষয়ক। অ্যালেক্স ও ম্যাক্স সাই দিয়ে আবার ওদের সাথে চলতে থাকে। ফাইজারকে ওর ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টের একজন ইয়াং টিচার মোহাম্মদ ওজিল খুব সাধারণভাবে নিজের পছন্দের কথা জানিয়েছে। মোহাম্মদ ওজিল একজন আমেরিকান মুসলিম, 29 বছরের যুবক। ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকোতে সে জয়েন করেছে 6 মাস হলো। সে এই ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছিল। এরপর ওয়াশিংটন ডিসির একটা ইউনিভার্সিটি থেকে মাত্র 2 বছরে পিএইচডি কমপ্লিট করে। বাবা নেই, মা আছে। ফাইজা কী করবে বুঝতে পারছে না। বন্ধুদের বললে বন্ধুরা হ্যাঁ বলতে বলবে, কিন্তু ও এখন এসব ডিসিশন নিতে চায় না, তাই তার পরিবারকে আগে সেটা জানাবে। কোরবানির ঈদের কারণে সবাই একসাথে হয়েছিল একদিনের জন্য। ছেলেরা অনেক দূর থেকে মুসলিম কসাইয়ের থেকে গরুর মাংস সংগ্রহ করেছিল। তানজিনার সাথে ইয়ানার ঈদের দিন কথা হয়েছিল। তখন তানজিনা বলে তার সাথে ডাক্তার আরিফের রিলেশনের কথা। ইয়ানা আগেও ডাক্তার আরিফের কথা শুনেছে তানজিনার মুখে। ইয়ানা তাই সব কিছু মেনে নিচ্ছে। ইয়ানা চোখে ইদানিং তুর ও মিহালের একে অপরের সাথে কথা বলা, কিছুটা হাসাহাসি করা ও সন্ধ্যার পর গার্ডেনে একসাথে দুজনে একা বসে থাকাগুলো কেমন যেন ভাবাচ্ছে। কিন্তু তানজিনা থেকে সব ক্লিয়ারলি শোনার পর সে বুঝেছে তানজিনা ডাক্তার আরিফের উপর কিছুটা উইক বিয়ের আগে থেকে ছিল। আর ডাক্তার আরিফের ব্যবহারগুলোকে তানজিনা ভাবতো হয়তো সে ব্রাইট স্টুডেন্ট, তাই কেয়ার করে। এরপর তো কত কিছু হয়ে গেল। ইয়ানা তাই তুরের জন্য কিছুটা খুশি, যে যার পছন্দ নিজের বেছে নিয়েছে তাই। মিহাল ও তানজিনার ডিভোর্সের মাধ্যমে কিন্তু অন্য কারো কোনো ক্ষতি হয়নি, কারণ মিহাল ও তানজিনার কোনো বেবি নেই। কোনো ছেলে মেয়ে যদি একসাথে থাকতে না চায় তাহলে তাদের বিয়ে না করা উত্তম। আর যদি বিয়ের পর এরকম মনে হয় যে তারা একসাথে থাকতে পারছে না, তাহলে বেবি কনসিভ হওয়ার আগে বিচ্ছেদে চলে যাওয়াই ভালো, কিন্তু ধোকা না দিয়ে। বেবি হবার পর বিচ্ছেদে গেলে বেবিটার লাইফটাই নষ্ট হয়ে যায়। ডিভোর্স কারো একান্ত ইচ্ছায় হয় না, দুই পক্ষের সম্মতি লাগে। যদি কোনো ছেলে বা মেয়ে পরিবারের চাপে এসে বিয়ে করতে রাজি হয়, তাহলে বলবো আগে ভেবে নিন তার সাথে সারা জীবন থাকতে পারবেন কি না। যদি মনে হয় তার সাথে সারা জীবন থাকতে পারবো না, তাহলে বিয়েটা না করাই উত্তম। অনেকে আছে বিয়ের 5 বছর 10 বছর পরে ডিভোর্স নেয়। তখন কি তারা একবারও ভেবে দেখে তাদের বাচ্চাদের কি হবে? পরিবারের চাপে যদি একান্ত বিয়ে করতে বাধ্য হন, তাহলে তাকে মেনে নেন। না হয় তাকে প্রথমে ছেড়ে দিন, যাতে সেই মানুষটা নিজের জীবনে ভালো কাউকে পায়। আর হলো দ্বিতীয় বিয়ের কথা।
ইসলামে পুরুষদের 4টি বিয়ের করা জায়েজ বলা হয়েছে, কিন্তু প্রতিটি স্ত্রীর মধ্যে সমঝোতা বজায় রাখতে বলেছেন। আপনার যদি প্রথম স্ত্রীকে ভালো না লাগে তাহলে আপনি তাকে বিনা দোষে ডিভোর্স দিয়ে দ্বিতীয় বিয়ে করবেন, এটা কিন্তু জায়েজ নয়। সাধারণত ছেলেরাও দুই স্ত্রীর মধ্যে সমঝোতা রক্ষা করতে না পারায় ভয় পায়। এক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করার কোনো প্রয়োজন তাদের নেই, কিন্তু অনেকে প্রথম স্ত্রীকে বিনা দোষে ডিভোর্স দিয়ে দেয় বা পরকীয়ায় লিপ্ত হয়ে প্রথম স্ত্রীর উপর অত্যাচার করে। আজ তুরের জন্মদিন। সবাই আজকে সন্ধ্যার দিকে একটা ছোটোখাটো পার্টির আয়োজন করেছে। অ্যালেক্স, এরিক, এলিনা ও ম্যাক্স এতে আমন্ত্রিত। নাদিয়া, শাফকাত, তাওহিদ ও আশফি এরাও ক্যালিফোর্নিয়া থেকে বাংলোতে এসেছে। তুরকে পার্টির ব্যাপারে কিছু জানানো হয়নি। সকালে সবাই তাকে জন্মদিনের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, আর তুর তার পরিবারের সাথেও কথা বলেছে। লীরা তুরকে এদিক ওদিক ব্যস্ত রাখায় বাকিরা সবাই মিলে প্ল্যান করেছে। এই প্ল্যানে ওদের ভিনদেশি বন্ধুরাও যুক্ত ছিল, তাই তারাও তুরের থেকে দূরে ছিল। বন্ধুদের সবার জন্মদিন বছরের প্রথমার্ধে, শুধু নাদিয়া, মিহাল, তুর ও অর্কের জন্মদিন বছরের শেষার্ধে। মিহাল আজকে তুরের জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে। সন্ধ্যার সময় মেয়েরা সবাই মিলে তুরকে একটা রেড ফুল স্লিভের অনেক ঘেরালো লম্বা গাউন পরতে দেয়, যা মূলত মিহাল তুরের জন্য নিজে পছন্দ করে কিনেছে। তুরের চুলগুলো এখন কাঁধ ছাড়িয়েছে, তাই সেগুলোকে হালকা করে পনিটেল করে বেঁধে নিয়েছে। গাউনের সাথে একটা রেড নেটের ওড়না নিয়েছে, যেটা এক সাইডে ছড়ানোভাবে রেখে অন্য সাইড দিয়ে হাতের কবজিতে উঠিয়ে দিয়েছে। খুব হালকা মেকআপ করেছে, শুধু হালকা ব্লাশ অ্যান্ড আইলাইনার, মাস্কারা, হাইলাইটার ও লিপস্টিক। কোনো ফাউন্ডেশন, কনসিলার এগুলো ইউজ করেনি। রেড হোয়াইট স্টোনের ইয়াররিং ও হাতে রেড হোয়াইট স্টোনের ব্রেসলেট। বাংলো সিঁড়ি দিয়ে যখন সবাই তুর্কি নিয়ে নিচে নামছে, তখন ছেলেরা সবাই উপরের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তুর্কে রাজকন্যার মতো লাগছে। মিহাল নিজের চোখ সরাতে পারছে না তুরের দিক থেকে। বান্ধবীরা সবাই তুরের মতো করে নর্মালি সেজেছে, তবে ওরা সবাই হোয়াইট ড্রেস পরেছে, আর ছেলেরা সবাই ব্ল্যাক স্যুট। অ্যালেক্স ইউনিভার্সিটিতে ক্লাসের সময় তুরকে বার্থডে উইশ করেনি, তাই এখন সিঁড়ি দিয়ে নামার পর তুরকে গিয়ে জড়িয়ে ধরে বার্থডে উইশ করে। সেটা দেখে মিহালের কিছুটা রাগ হয়, কিন্তু পরিস্থিতির সাপেক্ষে রাগটা কন্ট্রোল করে। তুর অ্যালেক্সের এভাবে হুট করে জড়িয়ে ধরে খুব অস্বস্তিতে পড়ে যায়। এদিকে মিহালের দিকে তাকিয়ে দেখে মিহালের মুখটা রাগে থমথমে হয়ে আছে। এরপর সবাই মিলে কেক কাটে ও হালকা স্ন্যাক্স নেয়। এরিক আজকে লীরাকে দেখে যেন তার হৃৎপিণ্ডের গতি কিছুটা হলেও বেড়ে যায়। হোয়াইট ড্রেসের সাথে অর্নামেন্ট সব হোয়াইট এবং নর্মাল সাজে লীরাকেও অসাধারণ সুন্দরী লাগছে। হঠাৎ করে বাংলোর সব লাইট অফ হয়ে যায়। তুর তখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল। সব লাইট অফ হয়ে যাবার পর একটা স্পটলাইট ডাইনিং ও ড্রয়িং রুমের মাঝামাঝিতে পড়ে। সেখানে একজন ছেলে পিট করে দাঁড়িয়ে আছে। মিহাল সামনে ঘুরে ও সবাই মিহালকে দেখে হাততালি দিতে থাকে। অবাক হওয়ার তালিকায় আছে তুর, ইয়ানা, অ্যালেক্স, এরিক, এলিনা ও ম্যাক্স। আশফি একটা ব্যাকগ্রাউন্ড সফট মিউজিক সং লাগিয়ে দিয়েছিল, যেন মুহূর্তটা স্বর্গীয় মনে হয়। হাম তেরে বিন আব রহে নেহি সাকতে, এই গানটার সফট মিউজিক। মিহাল হাতে একটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর বলে, আমি জানি তোর, তোমার সব কষ্টের কারণ আমি। এক ক্ষণিকের ভুল মানুষের মোহে ও তার প্রতি থাকা জেদের কাছে আমি তোমার সত্যিকারের ভালোবাসাকে হেলাফেলা করে দিয়েছি। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কথাটা বলে মিহাল গোলাপ ফুল হাতে মাথা নিচু করে ফেলে। আমি এতদিনে বুঝে গেছি কেন তোমার চোখের দিকে তাকাতে পারতাম না ও তোমাকে সবসময় অবহেলা করার মূল কারণটা কী। কারণটা হলো তোমার প্রতি আমার সুপ্ত অনুভূতি কাজ করত। তোমার প্রতি থাকা আমার সুপ্ত অনুভূতি আমি কখনো পাত্তা দিইনি, কারণ ভেবেছি আমি তানজিনাকে সত্যি ভালোবাসি আর তার প্রতি লয়াল থাকতে হবে। কিন্তু নিয়তি দেখো, এমন একজনের প্রতি আমার লয়ালিটি ছিল যে আমার হয়েও হয়নি, তাই তাকে মুক্তি দিলাম। কিন্তু তোমায় আমি মুক্তি দিতে চাই না। সবসময় তোমার ভালোবাসার জলে আবদ্ধ থাকতে চাই। চাই আমার শেষ অধ্যায়ে তুমি ময় করতে। উইল ইউ বি মাই পার্টনার ফর লাইফ টাইম? মিহাল কথাগুলো বলে গোলাপ হাতে মাথা নিচু করে আছে। তোর মিহালের বলা প্রতিটা শব্দে এতটা অভিভূত যে স্পটলাইট কখন যে ওর উপর পড়েছে ওর খেয়াল নেই। তোর তো মিহালের দিকে তাকিয়ে চোখ দিয়ে অশ্রু বর্ষণ করছে। হঠাৎ করে নাদিয়ার ধাক্কায় বাস্তবে ফিরে আর দৌড়ে গিয়ে মিহালকে জড়িয়ে ধরে। তোর যখন মিহালকে জড়িয়ে ধরেছে, তখন মিহাল নিজের মনে যেন প্রশান্তির দোল অনুভব করে। সেও তোরকে নিজের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, যেন মনে হচ্ছে ছেড়ে দিলেই হারিয়ে যাবে। ওদের এত সুন্দর মোমেন্ট সবাই করতালির মাধ্যমে স্বাগতম জানায়। ইয়ানা অবাক হয়ে ভাবছে, তানজিনার সাথে ডিভোর্স হলো মাত্র 2 মাস, আর এখনই তুর্কি ভালোবাসার কথা বলে দিল। অবশ্য আমি বা কী ভাবছি, মিহাল তো 2 মাস দেরি করেছে, কিন্তু তানজিনা তো সাথে সাথেই। এগুলো ভেবে একটা দীর্ঘ শ্বাস নেয় ইয়ানা।
অ্যালেক্স যখন দেখলো তুর মিহালের প্রপোজাল গ্রহণ করেছে তখন সে অবাক হয়ে গেছে। মিহাল প্রপোজটা বাংলায় করেছে, তাই অ্যালেক্স প্রপোজের কথাগুলো বুঝেনি, কিন্তু যখন বুঝতে পারে এরা একে অপরকে ভালোবাসে তখন সেও খুব খুশি হয়। রাত 10টায় পার্টি শেষে যে যার বাড়িতে চলে যায়। তো নিজের রুমে যেয়ে ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে পড়ে আর একটু আগের ঘটনাগুলো কল্পনা করতে থাকে। তোর যখন মিহালকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, এরপর প্রায় 10 মিনিট হতে চলল, তোর এখনও জড়িয়ে ধরেই আছে। মিহাল একবার ছাড়ানোর চেষ্টা করেছে সবার নজর থেকে বাঁচার জন্য, কারণ সবাই মিটমিট করে হাসছিল ওদের এতক্ষণ এভাবে দেখে। এরপরও যখন তুর ছাড়ছে না, তাই সবাই গার্ডেনের দিকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর মিহাল তুরের ডান হাতটা সামনে এনে সেটাতে একটা চুমু দেয় আর তোর এক ঝটকে মিহালের থেকে দূরে সরে যায়। তোর কিছুটা দূরে সরে গিয়ে লজ্জায় লাল নীল হচ্ছে। ইতিমধ্যে স্পট লাইট অফ হয়ে লাইট চলে এসেছে। মিনিট দুয়েক দূরে দাঁড়িয়ে থেকে তোর যখন পিস মুড়ে চলে যেতে নেবে তখন মিহাল এসে তোরের হাত ধরে আটকায়। এরপর তোরকে নিজের দিকে ফিরিয়ে কপালে আলতো করে চুমু দেয়। মিহাল যখন তোরের হাত ধরে আটকেছে তখন তোর সাথে সাথে নিজের চোখ জোড়া বন্ধ করে নেয় আর শরীর মৃদু কাঁপতে থাকে। কপালে কারো ঠোঁটের স্পর্শে তোর ঝট করে চোখ খুললে মিহালের সাথে চোখাচোখি হয়ে যায় আর দেখে মিহাল মুচকি হেসে তার দিকে তাকিয়ে আছে। যা দেখে তোর আরও লজ্জা পেয়ে মিহালের হাত ছাড়িয়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। এরপর একে একে গেস্টরা বিদায় নেয়। কিছুক্ষণ আগের ঘটনাগুলো ভেবে তোর লজ্জায় চোখ বন্ধ করে নেয়। জারিন ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। হঠাৎ করে তোরের মোবাইলের মেসেজ টোন বেজে ওঠে। মেসেজ টোনের শব্দে তোর ফোনটা হাতে নেয়। মিহাল মেসেজ করেছে রাত 11টার পর গার্ডেনের বাম পাশে যেতে। রাফি ও ইয়ানার রুমটা বাংলোর নিচতলার ডান পাশে আর মিহালের একার রুমটা বাংলা নিচতলার বাম পাশে। বাকিদের রুমগুলো দোতলায়। তোর একটা আকাশি সাদার মিশেলে হাঁটু পর্যন্ত গোল জামা ও সাদা প্লাজো পরে সাদা ওড়না দিয়ে গা ঢেকে বাইরে যায়। ধন্যবাদ জীবনে আসার জন্য, ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য, ধন্যবাদ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য, ধন্যবাদ আমাকে অতীত ভুলে সামনে এগিয়ে যেতে পথ চলার সঙ্গী হওয়ার জন্য, ধন্যবাদ এতটা অবহেলা করার পরেও আমার দিক থেকে মুখ না ফিরিয়ে নেওয়ার জন্য। সবশেষে ভালোবাসি। মেঘরাজকন্যা। যার চোখের রহস্যতে না পড়ার জন্য তাকে এড়িয়ে চলতাম, সে তাকে হাসপাতালের সাদা বেডে হালকা নীল পোশাকেই মলিন অবস্থায় দেখে মনে আছে। মেঘরাজকন্যার মনে কালো মেঘেরা আজ জমাট বেঁধেছে। ঠিক তখন ইচ্ছে করছিল তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে। সেই দেখো আজ তুমি আমার অর্ধাঙ্গিনী। কথাগুলো বলে মিহাল সামনে থাকা টেবিলের ক্যান্ডেল জ্বালায়। তোর আসার পরে তোরের চোখের দিকে তাকিয়ে মিহাল কথাগুলো বলা শুরু করেছিল আর গার্ডেনের আবছা আলোয় দুজন দুজনার চোখ দেখছিল। একটা ছোট গোল টেবিলের উপর ক্যান্ডেল ও গোলাপের পাপড়ি ছড়ানো আর একটা ছোট রিং বক্সে গোল্ডের রিংয়ের উপর ছোট ডায়মন্ড পাথর বসানো রিং। মিহাল টেবিল থেকে রিংটা নিয়ে হাঁটু গেড়ে বসে তোরের দিকে রিংটা বাড়িয়ে দেয়। আজকে তোর সারপ্রাইজের উপর সারপ্রাইজ পাচ্ছে। মিহালের বলা কথাগুলো শুনে তোরের চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। চোখের জল মুছে নিজের বাম হাতটা মিহালের দিকে বাড়িয়ে দেয় আর মিহালও হাসি মুখে তোরের বাম হাতের ফিঙ্গারে রিংটা পরিয়ে দেয়। দুজনে টেবিলের দুই পাশে বসে। মিহাল চেয়ার থেকে একটু উঠে দূরে রাখা আইস বক্স থেকে একটা আইসক্রিমের বক্স বের করে নিয়ে আসে। আইসক্রিমের বক্স দেখে তোর অনেক খুশি হয়। এক বক্স কাজু কিশমিশ দিয়ে ভরা মালাই আইসক্রিম। যেতে থাকে, সময় বাড়তে থাকে ওদের প্রণয়ের আকুলতা। হাসি খুশিতে সবার সাথে সময়টা কেটে যাচ্ছে। অ্যালেক্সের এক্স গার্লফ্রেন্ড অলিভার সাথে তোরের ফ্রেন্ডশিপ হয়েছে, কারণ তোরের জন্মদিনের পরের দিন অ্যালেক্স তোরকে তার প্রথম ভালোবাসার মানুষটি মানে অলিভার কথা বলেছে। আর এটাও বলেছে এতদিন তোরকে সে অনেক ভালো ফ্রেন্ড মনে করে, কখনো গার্লফ্রেন্ড ভাবেনি। অ্যালেক্স এখনও অলিভারকে ভালোবাসে। অলিভার চায় অ্যালেক্স মেয়েদের সাথে ফ্লার্ট করা বন্ধ করে দিক, আর অ্যালেক্স চায় অলিভার বুঝুক তার ফ্লার্ট করতে ভালো লাগে, কিন্তু ভালো তো সে অলিভারকেই বাসে। তোর এগুলো শুনে অ্যালেক্সকে বলেছিল ফ্লার্ট করা কমিয়ে দিতে আর অলিভারকে বোঝার চেষ্টা করতে। তোরের জন্মদিনের 15 দিন পর মিহালের জন্মদিন, তাই তোর মিহালের জন্য নিজের হাতে ডার্ক চকলেট কেক বানাচ্ছে, যা মিহালের অনেক পছন্দের। কেকের সাথে সাথে মিহালের পছন্দের কাচ্চি বিরিয়ানি ও চিকেন ফ্রাই রান্না করছে। আর আজকে এইসব কাজ তোর নিজে একা করছে, কাউকে সাহায্য করতে দিচ্ছে না। সৌভাগ্যবশত মিহালের জন্মদিনটা পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে, তাই তোর সব রকম প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে নিজেই কোমর বেঁধে রান্না করতে নেমে গেছে।
প্রতি সাপ্তাহিক ছুটির দিনে মেয়েরা ও ছেলেরা মিলে বাংলোর আসবাবপত্রগুলো পরিষ্কার করে আর নিজেদের কাপড় চোপড় ধোয়াধুয়ি করে। কাপড় চোপড় ধোয়ার পর মেয়েরা রান্না বান্না করে, ছেলেরা বাজার করে। কিন্তু আজকে যেহেতু তুর একা রান্না করবে, তাই জারিন, লীরা ও ফাইজাকে বলেছে যদি একটু কষ্ট করে তার কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে পারে। ছেলেরা নিজেদের ভাগ্যের কাজ শেষ করে গার্ডেনে ক্রিকেট খেলছে। অ্যালেক্স, এরিক, ম্যাক্স, এলিনা ও অলিভা এরাও এসেছে দুপুরে 12টার দিকে। এলিনা, অলিভা তুরের কাছে রান্নাঘরের ক্যাবিনেটের উপর বসে বসে তুরের কাজগুলো দেখছে। ওরা দুজন আজকে প্রথম বাঙালি স্টাইলে কাচ্চি বিরিয়ানি করতে দেখছে। বিরিয়ানির খুশবুতে পুরো বাংলোতে মোমো করছে। দুপুরে সবাই একসাথে খাবার খায়, এরপর সবাই মিলে অনেক আড্ডা দেয়। বিকেলের দিকে নাস্তা হিসেবে চিকেন ফ্রাই দেওয়া হয় ও সন্ধ্যার দিকে কেক কাটা হয়। মিহালের বাবা, মা, বোন ও বোন জামাই অনেক খুশি মিহালের আর তুরের হাসি খুশি মুখ দেখে। তুরের জন্মদিনের পরের দিন তুরকে শুভেচ্ছা জানায় তার ভবিষ্যতের জন্য শুভকামনা। কায়রা মনে মনে খুব খুশি হয় মিহালের তুরকে ভালোবাসাতে, কিন্তু মিহালকে যে বিয়ের জন্য জোর করেছিল সেজন্য সেদিন মিহালের কাছে শুভকামনা জানাতে পারেনি। তুরের পরিবারও এখন চিন্তামুক্ত। তুর ও মিহালের প্রথম বিবাহ বার্ষিকীর দিন তুর ও মিহাল আবার আমেরিকাতেই বিয়ে করবে। আবার বিয়ে করার আগ পর্যন্ত ওরা প্রেমিক প্রেমিকার মতো সময় কাটাবে। এরপর স্বামী স্ত্রীর সম্পর্কে যাবে। নীরার সাথে ডাক্তার ইফতির বিয়ে ঠিক হয়েছে। নীরা 2 মাসে ডাক্তার ইফতিকে পর্যবেক্ষণ করে বিয়েতে মত দিয়েছে, কিন্তু বলে দিয়েছে তুর ও মিহালের প্রথম বিবাহ বার্ষিকীর পরে ওরা বিয়ে করবে, কারণ নীরা নিজের বোনের সংসার দেখে বিয়ের পিঁড়িতে বসতে চায়। অবশ্য নীরা ও ইফতির বিয়েটা শুধু ঘরোয়াভাবে আগ্দ কাবিন হয়ে থাকবে। দেখতে দেখতে এসে গেছে ডিসেম্বর মাস। আমেরিকাতে এখন তুষার পড়ে। নাদিয়া ও অর্কের জন্মদিন এই ডিসেম্বর মাসে। আর সপ্তাহখানেক পর ওদের সবার সেমিস্টার ফাইনাল। আর সেমিস্টার ফাইনালের পরেই আসবে অর্ক ও নাদিয়ার যৌথ জন্মদিন, কারণ ওদের দুজনের জন্মদিন একই দিনে। আজ এমন একটা দিন যেদিন তুরের হৃদয় ভঙ্গ হয়েছিল মিহালের বিয়ের খবর শুনে। মানে আজকের দিনে তুর জানতে পেরেছিল মিহাল ও তানজিনার বিয়ে হয়েছে। গতকাল ছিল মিহাল ও তানজিনার ভেঙে যাওয়া বিয়েটার প্রথম বিবাহ বার্ষিকী। তুর আজকের দিনটা নিজেকে ঘরবন্দি করে রেখেছে, কারণ আজকের দিনেই সে হেরে যেতে দেখেছিল তার 10 বছরের ভালোবাসা, যার এখন 11 বছর হলো। গতকাল মিহালের অবশ্য মনে ছিল না যে তার ভেঙে যাওয়া বিবাহের প্রথম বিবাহ বার্ষিকী। শুধু ইয়ানার মনে ছিল, কিন্তু ইয়ানা সবার মনোভাব দেখে আর বলেনি। আজকে যখন তুর নিজেকে রুম বন্দি করে রেখেছে, তখন ইয়ানা সবাইকে বলে গতকাল ছিল মিহালের আর তানজিনার প্রথম বিবাহ বার্ষিকী, যা ভেঙে গেছে। অর্ক ইয়ানার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে, আর আজকের দিনটাই তুরের জন্য কষ্টকর দিন। তুর খবরটা পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। মেয়েটা মিহালকে এতটাই ভালোবাসে যে এই ধাক্কাটাও নিতে পারেনি। এই আজকের দিনটাতে আমি আমার ভালোবাসাকে পাবো বলে জেনেছিলাম। আর দেখো, ঠিক এই দিনটাই তুর তার ভালোবাসাকে হারিয়ে ফেলেছিল। তখন নিজের আনন্দ থেকেও তুরের দুঃখ দেখে সব আনন্দ যেন বিষাদের রূপ নিয়েছিল। নাদিয়া কথাগুলো বলার সময় শাফকাত এসে নাদিয়ার কাঁধ ধরে, আরে নাদিয়া শাফকাতকে জড়িয়ে ধরে। মিহাল ওদের কথাগুলো শুনে নিজের মনে নিজেকেই প্রশ্ন করছে, কেন সে আরও আগে বুঝতে পারল না, কেন সে তানজিনাকে জেদ ধরে ওদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। মিহালের ভাবনার মাঝেই রনক বলে ওঠে, তুরের মন ভালো করতে চলো কোথাও ঘুরে আসি। রনকের কথাটা সবার পছন্দ হয়। এছাড়া আর 3 দিন পর নাদিয়া ও অর্কর জন্মদিন। নাদিয়া ও শাফকাত এখানে 1 সপ্তাহের জন্য এসেছে। নাদিয়ার ছুটি থাকলেও শাফকাতের ছুটি নেই। পার্ট টাইম জবগুলোর জন্য তাহিদ, আশফি ও নাদিয়ার যেখানে যেতে হয় সেখানে বাংলো থেকে গাড়িতে করে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার পথ। দুপুরের খাবার খেয়ে সবাই গোল্ডেন গেট পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদের সাথে অ্যালেক্সরাও যোগ দেয়। সান ফ্রান্সিসকোর বৃহত্তম পার্ক গোল্ডেন গেট পার্ক। পার্কটি শহরের কেন্দ্রস্থলে চলে এবং বেশ কয়েকটি উল্লেখযোগ্য আকর্ষণ রয়েছে। এর অভ্যন্তরে সান ফ্রান্সিসকো একাডেমি অফ সায়েন্সেস আছে, যা একটি প্ল্যানেরিয়ারিয়াম, অ্যাকোয়ারিয়াম এবং রেন ফরেস্টের প্রদর্শনী সহ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর। রাস্তা জুড়ে ডি ইয়ং মিউজিয়াম অফ আর্ট আফ্রিকান এবং মহাসাগরীয় শিল্পের সাথে আরও ভাস্কর্যের একটি বিস্তৃত সংগ্রহের সাথে আরও পরিশীলিত অভিজ্ঞতা সরবরাহ করে। 1994 সালে নির্মিত এটি। এর কাছাকাছি জাপানি চা উদ্যানগুলির প্যাগোডাস এবং লীলা উদ্ভিদগুলির মধ্য দিয়ে ঘুরে বেড়ানোর জন্য এক মনোরম জায়গা। ওরা গোল্ডেন গেট পার্ক পুরোপুরি ঘুরতে পারেনি। সন্ধ্যা নামার কিছুক্ষণ পর ওরা চলে আসে, কারণ একটু পরেই তুষার পড়া শুরু করবে। অর্ক ও নাদিয়ার জন্মদিনে
বাংলো সব সময়ের মতো ডেকোরেশন করা হয়েছে, কিন্তু খাবারগুলো বাইরে থেকে কিনে আনা হবে। ওরা আজকে ফাইজা জারিনদের ইউনিভার্সিটিতে ঘুরতে যাবে, কারণ ওরা সব বন্ধুরা একসাথে ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকোতে যায়নি, আলাদা আলাদাভাবে গিয়েছে। এছাড়া আজকে সকাল 8টায় রনক, জারিন, ফাইজা ও তাইজুলের রেজাল্ট দিয়েছে, কারণ ওদের পরীক্ষা বাকিদের থেকে 2 দিন আগে শেষ হয়েছিল। ক্যাম্পাসে পৌঁছানোর পর ফাইজা অর্কের মধ্যে ঝগড়া লেগে যায়। ওদের ঝগড়ার কারণ হচ্ছে প্রফেসর ওজিল। প্রফেসর মোহাম্মদ ওজিল যেদিন ফাইজাকে প্রপোজ করে, তার 1 সপ্তাহ পর ফাইজা তার পরিবারকে বিষয়টা জানায়। তার পরিবার বলেছে, ফাইজা যা করবে ভেবেচিন্তে করবে। তোমার উপর আমাদের সবার বিশ্বাস আছে, ঠিক তেমনি তোমার পছন্দের উপর আমাদের বিশ্বাস আছে। কোনো ছেলেকে যদি তোমার পছন্দ হয় আর ছেলে যদি ভালো হয়, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু কখনো খারাপকে প্রশ্রয় দেবে না। পরিবারের কাছ থেকে পজিটিভ কথাবার্তা শুনে ফ্রেন্ডদেরকে এগুলো শেয়ার করে, আর তারপর থেকে কেউ না কেউ ফাইজাকে খোঁচাতেই থাকে, কিন্তু জমে ভালো অর্কর সাথে। সবাই যে যার মতো হাঁটছে। মিহাল ও তুর সবার থেকে একটু আলাদা হয়ে ইউনিভার্সিটির দক্ষিণ দিকে চলে গেছে। ইউনিভার্সিটির দক্ষিণ দিকটা বড় বড় ঝাউ গাছ আছে। তুরের সবসময় ঝাউ গাছ অনেক পছন্দের, তাই ঝাউ গাছ দেখতে পেয়ে মিহালকে বলল ওখানে যাবে, তাই তারা একসাথে ওইখানে যায়, আর বাকিদের বলে কিছুক্ষণ পর ওরা ওদের সাথে এসে যোগ দেবে সামনের ইয়ার্ডে। অর্ক ও ফাইজা এই দুজনের মধ্যে তো ক্যাট ফাইট লেগেই আছে। তাহিদও আসবে, কিছুক্ষণ ওদেরকে থামতে বলে। যখন দেখে থামে না, তাই তারা নিজেদের মতো হাঁটতে থাকে। নাদিয়া শাফকাতের হাত জড়িয়ে ধরে এটা ওটা বলছে। ও কিছুটা সামনে বাম দিক দিয়ে হাঁটছে। রাফি এক হাত পকেটে গুজে অন্য হাত দিয়ে ইয়ানার বাম হাত ধরে হাঁটছে। রনক ও জারিন একটু পিছিয়ে গিয়ে হাঁটছে। রনক একটু পরপর জারিনের শীতের কাপড়ের উল ধরে টানাটানি করছে। লীরা ও এরিক পাশাপাশি হাঁটছে, দুজনে নিশ্চুপ। এরিক 2 হাত পকেটের সামনের দিকে তাকিয়ে হাঁটছে, আর লীরার দৃষ্টি সামনের দিকে থাকলেও মাঝে মাঝে চোরাচোখে এরিকের দিকে তাকাচ্ছে। অবশ্য এরিক এই দিকটা বুঝতে পারছে, তাই তার ঠোঁটে ঝুলে আছে বাঁকা হাসি। অ্যালেক্স ও অলিভা নিজেদের মতো কথা বলছে আর হাঁটছে। তুর ওদের মধ্যে সব কিছু ঠিক করে দিয়েছে। অ্যালেক্সও এখন আগের তুলনায় ফ্ল্যাট করা কমিয়ে দিয়েছে। অলিভা ও অ্যালেক্সের সাথে ওসব বিষয় নিয়ে কথা বলে না। মোট কথা দুজন দুজনকে স্পেস দিচ্ছে এবং একে অপরের ইচ্ছা আর খেয়াল রাখছে। ম্যাক্স ও এলিনা দুজনে একই হেডফোন দিয়ে গান শুনছে আর হাঁটছে। ডিসেম্বর মাস, ঘড়িতে সময় দুপুর 11টা। চারদিকে হিমশীতল আবহাওয়া থাকলেও রোদের হালকা উত্তাপ আছে। রোদের এই হালকা উত্তাপের কারণে গায়ে হালকা শীতের কাপড় জড়িয়ে হাঁটতে দারুণ লাগে। জানুয়ারি মাসে এখানে এই রোদের হালকা তাপটাও থাকবে না। ক্যাম্পাসে ক্লাস বন্ধ থাকায় ক্যাম্পাসটা ফাঁকা ফাঁকা। ক্যাম্পাসটা অনেক সুন্দরও লাগছে এ অবস্থায়। সবুজের সমারোহে ঘেরা ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকো, এটাকে গ্রিন ক্যাম্পাসও বলা যায়। ক্যাম্পাস ফাঁকা বলতে পুরো ফাঁকা না, অল্প বিস্তর কিছু মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, যা অন্য ক্যাম্পাসের তুলনায় নগণ্য। ওরা যেদিক দিয়ে হাঁটছে, এখানে হাতে গোনা 2-3 জন ছাড়া আর কেউ নেই। অর্ক ও ফাইজার ঝগড়া থামায় রিজভি ও তাইজুল মিলে। তাইজুল অর্ককে আর রিজভি ফাইজাকে সরিয়ে নিয়ে আসে। শয়তান পোলা, সমস্যা কি তোর? আমার সমস্যা তো একটাই, মিস্টার ওজেলের মতো একটা ভালো ছেলে কিনা শেষ পর্যন্ত তোর মতো ডাইনিকে পছন্দ করলো। অর্কর কথায় ফাইজা আবার ফুঁসে উঠে রিজভির হাত ছাড়িয়ে যেতে নেবে, কিন্তু রিজভি ওকে আটকে রেখেছে 2 হাত দিয়ে। ফাইজা একটু গুলুমুলু ও উজ্জ্বল শ্যামবর্ণের অধিকারী এক মিষ্টি মেয়ে। ফাইজাকে মাঝে মাঝে সবাই আদর করে টেডি বিয়ার বলে ডাকে, আর অর্ক ডাকে হাতির বাচ্চা বলে। বান্ধবীদের মধ্যে লীরা ও ইয়ানা ন্যাচারাল ফর্সা, আর নাদিয়া হচ্ছে রক্তবর্ণের ফর্সা। বাকি 3 জন তো উজ্জ্বল শ্যামবর্ণের। ওরা সবাই হাঁটতে হাঁটতে প্রায় টিচার্স রুমের পাশ দিয়ে যাচ্ছিল। ফাইজা ও অর্ক এখনও ক্ষণে ক্ষণে ফুঁসে উঠছে, আর রিজভি ও তাইজুল ওদের সামলাচ্ছে। দূর থেকে একজন তীক্ষ্ণ নজরে এই সব কিছু পর্যবেক্ষণ করছে। হ্যাঁ, ওজিল। সে ফাইজাকে একটা ছেলের সাথে ঝগড়া করতে ও আরেকটা ছেলে ফাইজাকে ধরে রেখেছে, এটা দেখে তার ভ্রু আপনা আপনি কুঁচকে আসে। সে এভাবে আর দেখতে না পেরে ওদের কিছুটা সামনে যেয়ে ফাইজাকে ডাক দেয়। কারো গম্ভীর কণ্ঠে ডাক শুনে সবাই সেই দিকে তাকায়, কিন্তু ম্যাক্স ও এলিনা এবং নাদিয়া ও শাফকাত কিছুটা দূরে নিজেদের মতো করে থাকায় তারা শুনতে পায় না। আচমকা হাতের টান পড়ে, সেদিকে ছুটে যেতে থাকে ফাইজা। ওজিল ফাইজার ডান হাতের কবজিতে ধরে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায়। এই ফাঁকা ক্লাসরুমে একটু আগে কিছু স্টুডেন্ট ছিল। ক্লাসরুমে নিয়ে এসে ওজিল ফাইজার হাতটা ছেড়ে দেয়। ফাইজা এতক্ষণ ওজিলের হাত ধরা অবস্থায় প্রচণ্ড ব্যথা পাচ্ছিল, কারণ ওজিল অনেক জোরে
চাপ প্রয়োগ করে হাত ধরেছিল। ফাইজাকে এইভাবে নিয়ে যেতে দেখে ওরা সবাই পিছু পিছু যায়। নাদিয়া ও শাফকাত কিছুক্ষণ পর পিছে ঘুরে দেখে সবাই একটা ক্লাসরুমের দিকে যাচ্ছে, তাই তারাও সেদিকে রওনা করে। মিহাল ও তুর বসে আছে একটা ঝাউ গাছের তলে ঘাসের উপর এখনও হালকা শিশির বিন্দু জমে আছে। নূর মিহালের কাঁধে মাথা হেলিয়ে ঘাসের উপরে জমে থাকা শিশির বিন্দু হাত দিয়ে স্পর্শ করছে। নূরের ডান হাত মিহালের বাম হাত দিয়ে মুঠোবন্দি করা। তুর আজকে একটা সাদা রঙের কুর্তি, যেটা সামনে দিয়ে হাঁটু সমান ও পিছন দিয়ে হাঁটুর নিচে পর্যন্ত, সাথে ব্ল্যাক লেগিংস, ব্ল্যাক গোড়ালি উপর পর্যন্ত কুর্তির উপর সাদা উলের কোটি টাইপ সোয়েটার, সাথে একটা সাদা পশমি শাল। তুরের চুলগুলো এখন পিঠে পড়ে। সাদা শালটাকে তোর মাথা সহ পেঁচিয়ে দুই মাথা সামনে এনে রেখেছে। মোট কথা আজ তোর শুভ্র মেঘের রঙে সেজেছে। মিহাল একটা হোয়াইট জ্যাকেটের নিচে হোয়াইট শার্ট, জ্যাকেটের জিপ খোলা ও শার্টের দুটো বোতাম পর্যন্ত খোলা, সাথে ব্ল্যাক জিন্স, হোয়াইট কেটস পরেছে। মিহাল তুরের হাতে একটা চুমু দিয়ে হাতটা ছাড়িয়ে তুরের পিছন দিয়ে বাম হাতটা নিয়ে আগলে জড়িয়ে ধরে, আর তুরের মাথাটা মিহালের বুকের বাঁ পাশে এসে পড়ে। মিহাল ডান হাত দিয়ে তুরের মুখের উপর পড়ে থাকা কিছু ছোট ছোট চুল, যা চুল বাঁধার পরেও কপাল থেকে শুরু করে কানের নিচ পর্যন্ত ছড়িয়ে থাকে, সেগুলোকে আলগোছে সরিয়ে দেয়। হঠাৎ করে মিহাল তুরের পেছন থেকে হাতটা সরিয়ে নিয়ে বুকের উপর থেকে তুরের মাথাটা তুলে দুই হাতে ওর মুখটাকে আজলা ভরে নেয়, আর আচমকা মিহাল তুরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তুরের শির দ্বারা বেয়ে হিমশীতল স্রোত বয়ে যায়। প্রকৃতি তখন এমনিতে হিমশীতল, তার উপর মিহালের আচমকা এভাবে ঠোঁটে স্পর্শ যেন শরীরে কাটা দেওয়ার মতো অবস্থা। প্রায় 3 মিনিট পর মিহাল তুরের ঠোঁট যুগল ছেড়ে দেয়, আর দুজনেই হাঁপাতে থাকে। লজ্জায় আড়ষ্ট হয়ে তোর নিচের দিকে তাকিয়ে আছে। এর আগে মিহাল ঠোঁটে কখনো আক্রমণ করেনি। টুপ করে গালে চুমু দিত আচমকা, আর কপালে ও হাতে ঠোঁটের আলতো স্পর্শ করত। তুরের লজ্জায় আড়ষ্ট ভঙ্গি দেখে মিহাল বলে, আপনার এই চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে আমায় ধন্য করুন রাজকন্যা। তুর এখনও নিচের দিকে তাকিয়ে। মিহাল একটু মাথাটা নাড়িয়ে দেখে তুরের দু গালে কেমন লাল আভা ছড়াচ্ছে। তা দেখে মিহাল ঠোঁট কামড়িয়ে বাঁকা হাসে। জাস্ট লিপকিস করাতেই এই অবস্থা? তাহলে তুমি আমাদের বাসরাতে কি করবে? তুর বুঝে গেছে এখন এখানে থাকলে মিহাল তাকে লজ্জা দিয়ে দিয়ে একেবারে মেরে ফেলবে, তাই তুর বসা থেকে দাঁড়িয়ে যায়। তুরের হঠাৎ করে দাঁড়ানো দেখে মিহালও দাঁড়িয়ে যায়। তুর পেছন ঘুরে চলে যেতে নেবে, তখনই মিহাল ওর হাত ধরে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে আর কোমর পিছিয়ে নিজের সাথে আবদ্ধ করে নেয়। তুর একবার মিহাল এর দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে মিহালের বুকের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছে। মিহালের মসৃণ সাদা বুক তুরকে প্রবলভাবে আকৃষ্ট করছে। মিহাল তা লক্ষ্য করে একটু বাঁকা হাসে, এরপর বলে, আমি জানি আমি সুন্দর, এভাবে নজর দেওয়ার কি আছে, পুরোটাই তো তোমার। মিহালের এমন লজ্জা দেওয়ার মতো কথা শুনে এবার তুর ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করছে। তুরের এমন অস্থির ভাব দেখে ওর লাল হয়ে যাওয়া নাকের ডগায় মিহাল টুপ করে একটা চুমু দিয়ে বসে। এইবার আর তুর নিজের লজ্জা সংবরণ করতে না পেরে মিহালের বুকে মুখ লুকায়, আর মিহাল তার মেঘকন্যাকে আবেশে নিজের সাথে জড়িয়ে ধরে। ফায়েজা ওজিলের কাজে খুবই বিরক্ত। ফায়েজা ওজিলকে বলে, কি হয়েছে স্যার, আপনি আমাকে এখানে এভাবে কেন নিয়ে এসেছেন? তুমি বুঝতে পারছো না না কি হয়েছে? না বললে বুঝবো কিভাবে কি হয়েছে? ওজিল নিজের চুলের মধ্যে হাত চালিয়ে হাত ঘাড়ে নিয়ে নিজেকে শান্ত করে হাত আড়াআড়িভাবে ভাঁজ করে তীক্ষ্ণ সুরে বলে, তোমাকে আমি প্রপোজ করেছিলাম 3 মাস হয়ে গেল। আমাকে যদি তোমার ভালো না লাগে সরাসরি বলে দেবে। এভাবে আমাকে ঘোরানোর মানে কি? আর তোমার যদি অন্য কাউকে ভালো লাগে সেটাও তো বলে দিতে পারো, তাহলে আমি নিজেকে সামলিয়ে নিতেও তোমার থেকে দূরে থাকার চেষ্টা করতে পারবো। ফায়েজা ওজিলের দিকে গোল গোল চোখে তাকিয়ে আছে। সে আবার কবে কাকে ভালোবাসলো এটাই ভাবছে ফায়েজা। ফায়েজাকে একটু অন্যমনস্ক দেখিয়ে ওজিল ওর সামনে চুটকি বাজায়। এতে ফায়েজা ভাবনা চিন্তা বন্ধ করে সরাসরি ওজিলের দিকে তাকায়। ফায়েজা বলে, আমি কি একবারও বলেছি আমার কারোর সাথে সম্পর্ক আছে? বলিনি তো, তাহলে এগুলো ভেবে নেওয়ার মানে কি? আমি কি আমার বন্ধুদের সাথে একটু হেসে খেলে কথাও বলতে পারবো না? ওজিল কিছু না বলে প্রশ্নসূচক দৃষ্টিতে ফায়েজার দিকে তাকিয়ে আছে। তা দেখে ফায়েজা আবার বলে, আপনি আমাকে যার সাথে ঝগড়া করতে দেখেছেন সে আমার বন্ধু অর্ক, আর যে আমাকে আটকে রেখেছিল সে রিজভী। আমরা সবাই একসাথে বাংলাদেশ থেকে আমেরিকাতে পড়াশোনা করতে এসেছি, এমনকি আমরা সবাই একই বাড়িতে থাকি। ওজিল নিজের ভুল বুঝতে পেরে ফায়েজাকে ক্যাজুয়ালি সরি বলে। এরপর আবার ওজিল বলে, এবার কি তুমি আমাকে উত্তরটা দিবে? হ্যাঁ বা না, যাই হোক, শুধু জানতে চাই তোমার উত্তরটা। ফায়েজা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখুন, আমার ফ্যামিলি আমাকে নিজের ভালো মন্দ বোঝার জন্য বলেছে, আর যা করব ভেবেচিন্তে করব, যাতে ভবিষ্যতে এর জন্য আমায় পস্তাতে না হয়।
অবশ্যই তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। দেখো, তোমার আর আমার ধর্ম কিন্তু একই, তাই ধর্মের দেয়াল আমাদের মধ্যে নেই। আর রইল আমাকে তোমার জানা। অজিল একটা নিঃশ্বাস ফেলে আবার বলা শুরু করলো। ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর একটা মেয়েকে আমার ভালো লেগেছিল। মেয়েটা আমার ক্লাসমেট ছিল আর মেয়েটা ছিল অনাথ। মেয়েটা অনাথ হওয়ায় এখানে কাছে একটা চার্চে থাকতো। হ্যাঁ, মেয়েটা ছিল খ্রিস্টান। তখন আবেগের বয়স ছিল, তাই আবেগে পড়ে মেয়েদের প্রেমে পড়ে যায়। কিন্তু এটা ভেবে দেখি না, দুজনে ছিলাম দুটি ভিন্ন ধর্মের। মেয়েটার সাথে আমার অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। মেয়েটারও হয়তো আমাকে ভালো লাগতো, কিন্তু এক পর্যায়ে মেয়েটির ধর্মের দোহাই দিয়ে চলে যায়। ফায়জা খুব শান্ত মনে অজিলের কথাগুলো শুনলো আর ভাবলো কজনই বা পারে নিজের জীবনের সত্যিগুলো বলে দিতে। ফায়জারও অজিলকে ভালো লাগে, কিন্তু দুটি ভিন্ন দেশ হওয়ায় চিন্তা ছিল তার ওপর, ওদের কালচার ভিন্ন। ফায়জা অজিলকে উত্তরটা পরে জানাবে বলে সেখান থেকে চলে আসে। এতক্ষণ ওদের মাঝে হওয়া কথাবার্তা ক্লাসের বাইরে থেকেই সবাই শুনে। লীলার মনটা খারাপ হয়ে যায়, কারণ এরিক ও তার ধর্ম আলাদা। তাদের মধ্যে ধর্মের দেওয়াল স্পষ্ট। লীলা একবার এরিকের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে। সে এখন থেকে নিজের অনুভূতি কন্ট্রোল করার চেষ্টা করবে, এটাই ভাবতে থাকে। দুপুর 1:30টার দিকে সবাই বাংলোতে এসে পৌঁছায়। এরিক, অ্যালেক্সরাও একসাথে এসেছে। দুপুর 2টা বাজার কিছুক্ষণ আগে ডেলিভারি বয় এসে কেক, লাঞ্চের খাবার দিয়ে যায়। বিকালের জন্য স্ন্যাক্সটা ওরা ইচ্ছা করে অর্ডার করেনি, কারণ ওরা নিজেরা কিছু বানিয়ে নেবে স্ন্যাক্সের জন্য। বিকেলের নাস্তার জন্য স্যুপ, নুডলস ও ফ্রেঞ্চ ফ্রাই বানালো। সন্ধ্যার দিকে কেক কাটে আর ডিনারে ফ্রুট সালাদ খায়। সবাই আনন্দ মাস্তি করে দিনটা চালিয়ে দিয়েছে। আজকের রাতটা এরিক, অ্যালেক্স, অলিভা, এলিনা ও ম্যাক্স এখানেই থাকবে। অনেক রাত অবধি জেগে থেকে পরে এক রুমে এলিনা, লীরা ও অলিভা, আরেক রুমে তুর, নাদিয়া ও জারিন, আরেক রুমে ইয়ানা ও ফায়জা। ছেলেদের মধ্যে এক রুমে শাফকাত, রাফি, ম্যাক্স ও রিজবি, আরেক রুমে মিহাল, এরিক, অ্যালেক্স ও রনেক, আরেক রুমে তাইজুল, আশফি, অর্ক ও তাহিদ। এসে গেছে নতুন বছরের আগমনী বার্তা। 31st নাইটের জন্য অ্যালেক্সের বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। অ্যালেক্সের বাড়িটাও বাংলা টাইপ। এখানে অ্যালেক্সের বাবা ও এক বয়স্ক গ্রানি, যে কিনা অ্যালেক্সের দাদি বেঁচে থাকাকালীন থেকেই কাজ করে। সে থাকে, সাথে কিছু সার্ভেন্ট। এলিনা মাঝে মাঝে এসে এখানে থাকে। অ্যারিক ও এলিনা অ্যালেক্সের বাড়ি থেকে মিনিট 5 দূরে একটা ফ্ল্যাটে থাকে। এই বাড়িটাতে অ্যারিকেরও সমান ভাগ আছে, কিন্তু অ্যারিকের বাবার একটা নিজস্ব ফ্ল্যাট ছিল যা অ্যারিকের নামে। সেটাতেই অ্যারিক ইউনিভার্সিটির 3rd ইয়ারে উঠে শিফট হয়ে যায়, যার সাথে এলিনা। কেউ ওদের যেতে বলেনি, কিন্তু এরিক চেয়েছে নিজের মতো করে বাঁচতে। 31st নাইট পার্টিতে সবার জন্য থিম ড্রেস ব্ল্যাক। মেয়েরা সবাই ব্ল্যাক গাউন ও ছেলেরা ব্ল্যাক জ্যাকেট পরেছে। তোর তো মিহালের দিক থেকে চোখ সরাতে পারছে না। মিহালকে হোয়াইট, ব্ল্যাক ও ব্লু রঙের যাই পরুক অনেক বেশি সুন্দর লাগে। অন্যান্য রঙেও মিহালকে সুন্দর লাগে, কিন্তু এই 3টা রঙ পরলে ওর দিক থেকে চোখ ফেরানো যায় না। তোর গিয়ে মিহালের হাত খপ করে ধরে কপাল কুঁচকে মিহালের দিকে তাকিয়ে আছে। হঠাৎ খপ করে হাত ধরায় মিহাল তুরের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে তোরকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তোর জবাব না দিয়ে আশেপাশে তীক্ষ্ণ নজর বুলিয়ে যাচ্ছে। এই দেখো, নজর বুলানোর কারণ, একটু আগে ওর পাশে দাঁড়ানো 2টা মেয়ে নিজেদের মধ্যে মিহালকে নিয়ে গসিপ করছিল। এই কারণে তোর এখন মিহালকে নিজের সাথে সাথে রাখবে আর চারদিকে নজর বুলাবে, যেন কোনো শাকচুনি এসে তার জামাইকে তার কাছ থেকে কেড়ে নিতে না পারে। মিহাল যখন তুরের এই নজরদারি ও হঠাৎ হাত ধরার কারণটা বুঝতে পারল, তখন মিহাল তুরের দিকতে চেয়ে মিটমিট করে হাসতে লাগলো। কিছুক্ষণ আশেপাশে নজর বুলিয়ে তুর যখন মিহালের দিকে তাকিয়ে দেখে সে হাসছে, তখন মিহালের বাহুতে দুম করে একটা কিল দিয়ে বলে, খুব হাসি পাচ্ছে তাই না? আশেপাশে এত সুন্দর সুন্দর মেয়ে দেখিয়ে তোমার ভিমড়ে উঠে গেছে তাই না? শোনো, তোমাকে একটুও সুন্দর লাগছে না, তোমাকে অনেক বিশ্রী লাগছে দেখতে। মিহাল ঠোঁট চেপে হাসি থামিয়ে বলে, জানি তো আমাকে বিচ্ছিরি লাগছে, আমার থেকে পচে দুর্গন্ধ বয়ে যাচ্ছে। আর তুমি তো জানোই পচা জিনিসে মাছি বেশি ভনভন করে। কথাগুলো শুনে তুর রাগিত ফেস নিয়ে মিহালের দিকে তাকিয়ে কটমট করছে। তুরের রাগে ভরা ফেস দেখে মিহালের খুব হাসি পাচ্ছে, কিন্তু সে হাসি চেপে রেখে সামনের দিকে তাকিয়ে আছে যেন। হাই বলে মাথার চুলগুলো ঠিক করছে। মিহালের কাউকে হাই বলা দেখে তুর সেদিকে তাকায় আর দেখে এক বাদামি চুলালা বিদেশি সুন্দরী, পরনে হাঁটুর উপর পর্যন্ত শর্ট স্লিভলেস টপস। সে মেয়েটা যে কিনা মিহালকে নিয়ে গসিপ করছিল তার এক ফ্রেন্ডের সাথে।
তোর এটা দেখে রাগে কান্না করে দেওয়ার মতো অবস্থা। তোর মিহালের হাত ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যেতে নিলে মিহাল ওর হাত ধরে ফেলে আর টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে তুরের নাকের ডগায় চুমু দেয়। রেগে গেলে, কান্না করলে ও লজ্জা পেলে তুরের নাকের ডগা লাল হয়ে যায়। এরপর কপালে কপাল ঠেকিয়ে বলে, তুমি কোমাতে থাকা অবস্থায় আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি তোমার সাথে আমার জীবনের শেষ অধ্যায় কাটাবো। তখন তোমার প্রতি শুধু মায়া ছিল আর ছিল অপরাধবোধ, কারণ আমি ভাবতাম আমার কারণে তুমি অতিরিক্ত কষ্টে ওই অত বড় অসুখটা বাঁধিয়ে ফেলেছ। আর এখন তো আমি তোমাকে ভালোবাসি, তাহলে কিভাবে তোমাকে ছাড়া থাকবো আমি বলো? তুর মিহালকে খুব শক্ত করে জড়িয়ে ধরে হালকা কেঁপে কেঁপে উঠছে। বোঝা যাচ্ছে যে মেয়েটা কাঁদছে। মিহাল এটা বুঝতে পেরে দুষ্টামি সুরে বলে, দেখো, কাঁদলে কিন্তু তোমার সব মেকআপ গলে যাবে, তখন তোমাকে পেতনির মতো লাগবে আর সবাইকে সুন্দরী লাগবে। তোর এটা শুনে মাথা তুলে কান্নারত অবস্থায় মিহালের দিকে তাকিয়ে হেসে ফেলে আর মিহালের বুকে কিল বসিয়ে দেয়। মিহালও তুরের হাসি দেখে হেসে ফেলে। এরপর ওরা দুজনে গিয়ে সবার সাথে যুক্ত হয়। কাল তুর ও মিহালের প্রথম বিবাহ বার্ষিকী, যা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। মিহাল ও তুর বসে আছে মিহালের রুমের বাইরের সাইডে বাম পাশের গার্ডেনে। এখান দিয়ে মিহালের রুমে যাওয়া যায়। তুর মিহালের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে বসে আছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তুর বলে, কাল আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাই না? তুরের কথায় তুরের দিকে মাথা ঘুরিয়ে তাকায় এবং তুরের মাথায় ঠোঁটের স্পর্শ দিয়ে জবাব দেয়, কাল আমরা আবার বিয়ে করব, তাই না? হ্যাঁ, কালকে আমরা আবার বিয়ে করব, আর এবার ভালোবেসে বিয়ে করব আমার মনের রাজ্যের রামিকন্যাকে। কথাটা বলে মিহাল অন্য হাত দিয়ে তুরের চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দেয়। যতবারই আমাকে বিয়ে করো না কেন, প্রত্যেকবার ওই শর্তগুলো বহাল থাকবে। মিহাল এবার নিজের বাহু থেকে তুরের হাত সরিয়ে তুরকে নিজের দিকে ঘুরায় আর বলে, কি হয়েছে তোমার? নতুন করে একে অপরকে বিয়ে করার মানে কি পুরনো সব ওয়াদা ভুলে যাব? এই সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? তুমি যখন থেকে এখানে এসেছো একদম চুপ করে আছো। অন্য সময় হলে ঠিক ছিল, কিন্তু রাত 2টার দিকে তুমি ফোন করে বললে রুমের দরজা খুলতে, আর আসার পর থেকে একদম চুপ করে থেকে এসব কথাবার্তা বলছো। কেউ কিছু বলেছে? শেষের কথাটা মিহাল তুরের দুগালে হাত রেখে বলল। তুর মিহালের দিকে তাকিয়ে বলতে থাকে, আজকে ইনু বলল ডিভোর্সের 6 মাস পরে আবার ভালোবেসে বিয়ে, তাও ভিন দেশে। দেশে গিয়েও তো বিয়েটা করা যেত। আমি না ওর মুখে কয়দিন ধরেই, মানে বিয়ের কথা ঠিক হবার পর থেকেই খুশি ভাবটা দেখতে পাইনি, কেমন করে যেন তাকাতো। তাই ওরে জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছে, তখন এই কথাগুলো বলল আমাকে। মিহাল তাকিয়ে আছে তুরের দিকে এক ধ্যানে আর ভাবছে, কেন মেয়েটা এসব কথার পাল্টা জবাব সাথে সাথে দিয়ে দেয় না? তুর আবার বলে, তোমাকে কিছু কথা জানানোর ছিল। আমি না জানতাম তোমার তানজিনার সাথে ডিভোর্স বা কিছু না কিছু একটা হবে, যার কারণে তোমরা আলাদা হয়ে যাবে। মিহাল কিছু বলে না, কারণ সে আজ সবটা শুনতে চায় যে কিভাবে এসব জানে তোর। কেন তোর ইচ্ছা করে কারো দ্বিতীয় স্ত্রী হতে চেয়েছে? কেন তোর হাসপাতালের বেডে শুয়ে তানজিনাকে ফোন দিয়ে অনুমতি চাইতে বলেছে, যেখানে তোরকে নিজের কথার উপর আত্মবিশ্বাসী মনে হচ্ছিল? অর্কর এক কাজিন বোন সরোয়ার্দী মেডিকেলের নার্স, তাই অর্ক তাকে তানজিনার উপর নজরদারি রাখতে বলেছিল। আর তোমার দিকটা আমি রাফির থেকে জানতে পেরেছি, রেসবির মাধ্যমে। আর প্রথম থেকেই তো তানজিনা তোমার সাথে রুড বিহেভ করতো, সাথে কত অপমান করেছে। তানজিনা একজন ক্যারিয়ার সচেতন মেয়ে, সেই হিসেবে ওর ডাক্তার আরিফের সাকসেসটা ভালো লাগতো, তাই সেও চাইতো ওনার মতো হতে। তখনও তানজিনা কিন্তু ডাক্তার আরিফের ওপর উইক হয়নি। ডাক্তার আরিফের কাছে অবশ্য প্রথম থেকে তানজিনাকে ভালো লাগতো। তোমাকে যে তানজিনা বিয়ে করতে চায়নি সেটা বুঝতে পেরেছিলাম রেসবির কথা শুনে। তুমি তো তানজিনার সাথে কথা বলতে চাইতে, হাজার হোক সে তোমার বিয়ে করা বউ, যাকে তুমি 7 বছর ধরে চেয়ে এসেছো। আমার তখনই সন্দেহ হয় যে তানজিনা তোমাকে কি কখনো মেনে নেবে। এরপর তোমার সাথে আমার বিয়ের আগের দিন পর্যন্ত অর্কের ওই কাজিন বোন আমাকে খবর দিতে থাকে যে তানজিনার ব্যবহারও ডাক্তার আরিফের উপর কিছুটা উইক মনে হচ্ছে। অর্কের ওই কাজিন বোন ওদের সাথে ক্যাম্পিংয়েও ছিল, যেহেতু সে সিনিয়র নার্স। জানো মিহাল, আমার মনে হয় কি, তুমি যে ওর প্রতি কেয়ার ভালোবাসা দেখাতে সেটা ওর পছন্দ হতো না, কারণ ও সবসময় তোমাকে নিজের একজন প্রতিদ্বন্দ্বী ভাবত। আর যে মেয়ে একদিন আমাদের বলেছিল সে কোনো ডাক্তারকেই বিয়ে করবে, কোনো ইঞ্জিনিয়ারকে না, তখন সে বলেছিল মিহাল তো ইঞ্জিনিয়ার, তাই ও আমার টাইপের না। সে তানজিনা তোমাকে বিয়ে করে নিল। এরপর আমি এটাও জানতে পারি তানজিনা যে বিয়ে করেছে সেটা ওর হসপিটালের কেউ জানতো না, এমনকি ও সবাইকে নিজেকে সিঙ্গেল বলে দাবি করত।
তাই আমি ওই দিন তোমাকে সাহস করে বিয়ের কথাটা বলেছি, কারণ আমি জানি তানজিনার সাথে তোমার ডিভোর্সের পর তুমি সহজে কাউকে বিয়ে করবে না বা ভালোবাসবে না, কারণ তুমি ভালোবেসে বিয়ে করে একবার ঠকেছো আর দ্বিতীয়বার তা চাইবে না। তাই তানজিনা থাকাকালীনই আমি তোমার জীবনে প্রবেশ করতে চেয়েছি, যাতে তুমি কিছুটা হলেও কষ্ট কম পাও আর নিজের জীবন খুব তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারো। মিহাল এতক্ষণ ধরে শান্ত হয়ে তুরের বলা সবগুলো কথা শুনল। হ্যাঁ, তোর ঠিকই বলেছি। তানজিনার সাথে ডিভোর্সের পর যদি তোর মিহালের স্ত্রী না থাকতো, তাহলে মিহাল কাউকে আবার এত দ্রুত ভালোবাসতে বা বিয়ে করতো না। হয়তো অনেকবার মানা করার পর বাবা মার কথায় বাধ্য হয়ে একসময় বিয়ে করে নিত, কিন্তু মনে একটা দাগ ঠিক থেকে যেত যে এত ভালোবেসে ও অপমান পাবার পরেও যখন কাউকে নিজের করে পেল, তারপরেও ধরে রাখতে পারল না, সে ঠিক উড়ে চলে গেল। তখন হয়তো মিহাল রোবটের মতো রোবটিক জীবনযাপন করত। মিহালের জবাব না পেয়ে তোর আবার বলা শুরু করে, তুমি যখন তানজিনার কাছ থেকে অনুমতি চাইছিলে, আমার না একটুও ভয় করছিল না, কারণ আমি জানতাম তুমি তানজিনাকে ইনডাইরেক্টলি জিজ্ঞাসা করলে তানজিনা তোমাকে তার কথার মাধ্যমে অনুমতি দিয়ে দেবে। কারণটা জানো, দুনিয়াতে সকল একতরফা ভালোবাসা দুই তরফা হলেই সেটা সার্থকতা পায়, একতরফাকে সার্থকতা পায় না। যেমন দেখো, তোমাকে বিয়ে করার পরেও কিন্তু আমি পাওয়া না পাওয়ার মাঝখানে ঝুলছিলাম। যখন থেকে তুমি আমাকে ভালোবাসতে শুরু করলে, তখন থেকেই কিন্তু আমার ভালোবাসাটা সার্থকতার রূপ নিয়েছে। তবে আমার বিশ্বাস ছিল একদিন না একদিন তুমি আমাকে ঠিক ভালোবাসবে, আর সেই বিশ্বাসই আমি তোমাকে সেদিন বিয়ে করেছি। ডাক্তার আরিফের তানজিনাকে ভালো লাগতো বা ভালোবাসতো, সেটা তার করা তানজিনার প্রতি কেয়ারে বোঝা যেত, কারণ সে অন্যান্য ইন্টার্ন ডাক্তারদের তুলনায় তানজিনাকে বেশি প্রায়োরিটি দিত। আর এখন তো তারা রিলেশনশিপে আছে। তোমার সাথে বিয়ে হবার পর আমার বাঁচার ইচ্ছেটা বেড়ে গিয়েছিল, না হলে ডাক্তার তো আমাকে অপারেশন করার আগেই আমার পরিবারকে বলে দিয়েছিল আমি নাও বাঁচতে পারি। আসলে কি বলো তো, বাঁচার ইচ্ছাটা থাকা জরুরি। আমার মধ্যে বাঁচার ইচ্ছাটা একটু একটু করে জমে উঠেছিল যখন অর্কট থেকে তানজিনার ব্যাপারটা শুনলাম, ও পরে রাফি আমাকে তোমার দিকটাও বলল। সব শুনে মিহাল তুরকে নিজের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল। এই মেয়েটাই তো মনের ঘরে সত্যিকারের ভালোবাসার আলো নিয়ে এসেছে। শুক্রবার জুম্মার দিন। জুম্মার নামাজের পর স্থানীয় মসজিদে তুর ও মিহালের আবার বিয়ে হবে, সাথে রেজিস্ট্রি পেপার শর্তগুলো সহ রেডি করা হবে। মোহাম্মদ ওজিল যেহেতু এখানকার ছেলে, তাই সে সব কিছু ব্যবস্থা করছে মসজিদে কথা বলে। ফায়জার সাথে ওজিল এখন রিলেশনশিপে আছে। নতুন বছরের ক্লাস শুরু হবার পরপরই ফায়জা ওজিলকে জানিয়ে দিয়েছে তার মনের কথা। তুরের জন্য একটা হালকা আকাশি রঙের ব্রাইডাল ড্রেস, ফুল স্লিভের। অবশ্য ড্রেসটা কিনে আনা হয়নি, সেটা একদিনের জন্য ভাড়া করে আনা হয়েছে। হালকা আকাশির মধ্যে ফ্লোরাল ড্রেস, ড্রেসের সাথে মিলিয়ে হোয়াইট ও ব্লু স্টোনের ফ্লোরাল ক্রাউন, ব্রেসলেট, ইয়ারিং। মাথার মধ্যে যে হালকা আকাশি রঙের ওড়না নিয়েছে সেটা সামনে এনে রেখেছে এক পাশ দিয়ে, আর আরেক পাশে পিঠের কিছুটা নিচ পর্যন্ত ছড়ানো চুলের এক গাছে এনে রেখেছে রিং করে, সাথে হালকা মেকআপ ড্রেসের সাথে মিলিয়ে। সব মিলিয়ে তুর্কি এখন মেঘ কন্যা মনে হচ্ছে। মিহাল নিজেই বলেছে সাদা ব্রাইডাল ড্রেস না নিয়ে হালকা আকাশি রঙের ব্রাইডাল ড্রেস নিতে। অলিভা ও এলিনা তুরকে ওদের কালচারের মতো করে রেডি করেছে। তুর বাদে সব মেয়েরা হালকা আকাশি রঙের শাড়ি পরেছে সাদা ব্লাউজ দিয়ে, আর ছেলেরা সাদা রঙের স্যুট প্যান্ট পরেছে সাথে কালো শু ও বোটাই। মিহাল পরেছে হালকা আকাশি রঙের স্যুট, সাদা প্যান্ট, কালো শু ও বোটাই। দুপুর 2টায় বিয়ে হবে।